নমস্কার সকলকে উৎপল এডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারেতে আর.কে নারায়ণের লেখা যে ছোট গল্পটি আছে অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেই ছোট গল্প থেকে যে সকল ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আমি গ্রামার নিয়ে আলাদা ভিডিও আপলোড করব। যদি একই ভিডিওতে এমসিকিউ এবং গ্রামার নিয়ে আলোচনা করতে যাই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাই আজকের ভিডিওতে শুধু আমরা এখান থেকে যে সকল ইম্পর্টেন্ট এমসিকিউগুলো করতে হবে তা নিয়ে ডিটেলসে আলোচনা করছি। দেখো, আর আমি এখানে কিন্তু এমসিকিউ ফরম্যাটে দিইনি, তাহলে আরও বড় হতো। আমি জাস্ট একদম প্রশ্ন তার সাথে যেটা উত্তর হবে সেটা সহ লিখে দিয়েছি এবং উত্তরটার নিচে দেখবে আমি লাল কালিতে আন্ডারলাইন করে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, প্রথমেই বলে দিই, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে মনে রাখতে হবে আমাদের 4টি এমসিকিউ এর অ্যান্সার করতে হবে। যে মোট প্রোজ 3টি আছে, 3টে প্রোজ থেকে আমাদেরকে 10টি এমসিকিউ এর অ্যান্সার করতে হবে। তার মধ্যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে 4টি, দ্য শামিয়ান মাদার ওয়ারশিপ এটা থেকে 3টি এবং অমরনাথ থেকে 3টি। আজকে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে এমসিকিউগুলো করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করছি। দেখো, দ্য শর্ট স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ টেকেন ফ্রম, ছোট গল্প অ্যাস্ট্রোলজার্স ডেটা নেওয়া হয়েছে দিয়ে দেখো 4টে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে মালগুডি ডেজ এটাও থাকবে। তোমরা মালগুডি ডেজটাতে টিক চিহ্ন দেবে। তাহলে এখানেতে আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিয়েছি মালগুডি ডেজ, দেখো আমি নিচেতে লাল কালিতে মার্কও করে দিয়েছি। 2 দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, প্রথম প্রকাশিত হয়েছিল ইন 1947 1947 খ্রিস্টাব্দে। 3 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার স্টার্টেড হিজ জব, ওই জ্যোতিষবিদটা তার কাজ শুরু করতো অ্যাট মিড ডে, দুপুরবেলায়, মধ্য দুপুরে। 4টে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে একটা থাকবে অ্যাট মিড ডে, সেই অ্যাট মিড ডেটা হবে অ্যান্সার। 4 দেখো, খুব ভালো করে খেয়াল রাখবে, দ্য অ্যাস্ট্রোলজার্স প্রফেশনাল ইকুইপমেন্ট কনসিস্টেড অফ, যে ওই জ্যোতিষবিদটার তার পেশা সংক্রান্ত যেসব জিনিসপত্রগুলো ছিল তার মধ্যে ছিল কি কি দেখো, এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা 4 চৌকো কাপড়, উইথ অবসকিউর মিস্টিক চার্টস, যার মধ্যে অস্পষ্ট নানা রকম নকশা করা আছে, অন ইট সেটার উপরে, এ নোটবুক একটা খাতা, অ্যান্ড এ পালমিরা রাইটিং একটা পুঁথি, অ্যান্ড সাম কাউরিসেলস কতকগুলো কড়ি, কাউরিসেলস মানে কড়ি। দেখো, পরের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দ্য নাম্বার অফ কাউরিসেলস দ্যাট দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ইন পজিশন, যে যতগুলো সংখ্যক কড়ি অ্যাস্ট্রোলজারের কাছে ছিল সেটা হচ্ছে 12। খুব ভালো করে তোমরা মনে রাখবে, 12টা কড়ি ছিল অ্যাস্ট্রোলজারের ওই জিনিসপত্রের মধ্যে। তারপরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ, অ্যাস্ট্রোলজারটার জ্যোতিষবিদটার কপালটা ঝকমক ছিল কিসে, স্যাক্রেড অ্যাশ পবিত্র ছাইভস্য, অ্যান্ড ভার্মিলিয়ন যেটাকে আমরা সিঁদুর বলি, যে পবিত্র ছাইভস্য এবং সিঁদুরেতে অ্যাস্ট্রোলজারের কপালটা রাঙানো ছিল। 7 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ পার্কেলড উইথ, জ্যোতিষবিদটার চোখগুলো ঝলমল করে উঠছিল, শার্প অ্যাবনর্ম্যাল গ্লিম, একটা তীক্ষ্ণ অসাধারণ দ্যুতি নিয়ে, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা ছিল প্রকৃতপক্ষে বহিঃপ্রকাশ। তাহলে দেখো, দুটো প্রশ্ন পড়তে পারে, একটা হচ্ছে কীরকমভাবে স্পার্কল করছিল না, একটা শার্প অ্যাবনর্ম্যাল গ্লিম, আর সেটা ছিল প্রকৃতপক্ষে বহিঃপ্রকাশ কিসের, অফ কন্টিনিউয়াল সার্চিং ফর কাস্টমার্স, অবিরামভাবে সে তার কাস্টমারদের খুঁজে যাচ্ছে, সেটার একটা বহিঃপ্রকাশ। 8 নম্বরে দেখো, দ্য শার্প অ্যাবনর্ম্যাল গ্লিম অন দ্য আইজ অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ টেকেন বাই, যে ওই অ্যাস্ট্রোলজারের যে একটা তীক্ষ্ণ অসাধারণ দ্যুতি তার চোখ থেকে বিচ্ছুরিত হচ্ছিল, সেটাকে গ্রহণ করা হয়েছিল বাই দ্য সিম্পল ক্লায়েন্টস, তার সাধারণ যে খরিদ্দারগুলো তাদের দ্বারা কী হিসাবে, টু বি প্রফেটিক লাইট, তার ভবিষ্যৎবাণী সুলভ আলোর রেখা বলে, যে তারা ভাবছিল যেটা হচ্ছে তার প্রফেটিক লাইট, চোখের একটা আলোর দ্যুতি যেটা তাদের ভবিষ্যৎবাণী করতে সক্ষম করে তুলবে। 9 নম্বরে দেখো, দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, অ্যাস্ট্রোলজারের চোখের ক্ষমতাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল কিসের দ্বারা, বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানটার জন্য, মানে চোখটা এমন একটা জায়গায় অবস্থান করছে, সেই অবস্থানের জন্য তার চোখগুলোকে আরও বেশি দ্যুতিময় মনে হচ্ছিল। অবস্থানটা কোথায় দেখো, আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি, এটাও কিন্তু প্রশ্ন পড়তে পারে, বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, যে তার ওই রং করা কপাল, কারণ ওখানেতে ভার্মিলিয়ন সিঁদুর এবং
ছায়াবস্ত্র লাগানো ছিল, সেই জন্যই রঙিন কপাল অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স। 10 নম্বরে দেখো, দ্য কালার অফ দ্য টার্বান দ্য অ্যাস্ট্রোলজার উন্ড অন হিজ হেড ওয়াজ, যে রঙের পাগড়িটা অ্যাস্ট্রোলজার তার মাথায় পড়েছিল সেটা হচ্ছে স্যাফরন, গেরুয়া রঙের একটা পাগড়ি। খুব ভালো করে মনে রাখবে কালারটা। 11 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট ফর হিজ বিজনেস আন্ডার এ ট্যামারিন ট্রি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ওই জ্যোতিষবিদটা তার ব্যবসার জন্য বসতো একটা তেঁতুল গাছের নিচে। 12 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ শপ, অ্যাস্ট্রোলজারটা তার দোকানটা করেছিল কোথায়? ইন টাউন হল পার্ক, টাউন হল পার্কে। এটাও খুব ভালোভাবে তোমরা মনে রাখবে যে প্লেসটা কোথায় ছিল। 13 নম্বরে দেখো, দ্য সার্জিং ক্রাউড মুভ আপ অ্যান্ড ডাউন দ্য ন্যারো রোড ফ্রম মর্নিং টু নাইট, যেটা প্রচুর জনতার ভিড় ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করতো সকাল থেকে রাত্রি অবধি। 14 নম্বরে দেখো, ভসিফেরাসনেস মিনস, ভসিফেরাসনেস মানে ক্ল্যামার বা নয়েজি আউটক্রাইং, চিৎকার যেটাকে বলা হয়। 15 নম্বরে দেখো, দ্য গ্রাউন্ড নাট সেলার ইউজড দ্য ফ্যান্সি নেম অফ, যে চীনাবাদাম বিক্রেতাটি যেসব কাল্পনিক নামগুলো ব্যবহার করতো কি কি? বোম্বে আইসক্রিম একটা, দিল্লি আমন্ড একটা, রাজাজ ডেলিকেসি একটা। 3টে নাম ব্যবহার করতো মেনলি, বোম্বে আইসক্রিম, দিল্লি আমন্ড, রাজাজ ডেলিকেসি টু হিজ গুডস। তার গুডস বলতে কি না, ফ্রায়েড গ্রাউন্ডনাটস, ভাজা চীনাবাদাম, যে সেগুলোকে সে ওই বলে চিৎকার করে করে খরিদ্দারকে ডাকতো। 16 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, যে অ্যাস্ট্রোলজারটা তার ব্যবসা চালিয়ে যেত বাই দ্য ক্রিস ক্রস লাইটস অফ দ্য মার্কেট, ওই বাজারের যে আলো, ক্রিস ক্রস লাইট মানে আলো আঁধারির খেলা, সেই লাইটে। দেখ 17 নম্বরটা দেখো, দ্য মার্কেট প্লেস ওয়াজ লিট আপ, মার্কেট প্লেসটা আলোকিত হয়েছিল কিসের দ্বারা? বাই সব লাইটস, দোকানের আলোর দ্বারা। দেখো 18 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার শেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, যে অ্যাস্ট্রোলজার বলতো সেই সব জিনিসগুলো যেগুলো প্রত্যেককে বিস্মিত করে তুলতো এবং আনন্দিত করতো। দ্যাট ওয়াজ এ ম্যাটার অফ শ্রুড গ্রেস ওয়ার্ক, সেটা ছিল কি একটা কিসের কাজ না, তার চতুর অনুমানের ফল, মানে সে খুব চতুরতার সাথে অনুমান করতে পারতো, সেই চতুরতার সাথে অনুমানের ফলে সে খুব সুন্দরভাবে অ্যাস্ট্রোলজারটা মানুষকে প্লিজড করার মতো, সন্তুষ্ট করার মতো এবং বিস্মিত করার মতো নানা রকম কথা বলতে পারতো। 19 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার কেম ফ্রম এ ভিলেজ, খুব ভালো করে মনে রাখবে, অ্যাস্ট্রোলজারটা এসেছিল একটা গ্রাম থেকে। 20 নম্বরে দেখো, দ্য প্রফেশন অফ দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরফাদার ওয়াজ, যে অ্যাস্ট্রোলজারটার পিতৃপুরুষদের পেশা ছিল টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করা, মানে দে ওয়ার ফার্মার্স, তারা ছিল কৃষক। 21 নম্বর দেখো, দ্য অ্যাস্ট্রোলজার্স নেটিভ ভিলেজ ওয়াজ অ্যাবাউট 200 মাইলস ফ্রম হিজ প্রেজেন্ট রেসিডেন্স, যে অ্যাস্ট্রোলজারের যে জন্মগ্রামটা, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই গ্রামটা ছিল প্রায় 200 মাইলের রাস্তা তার বর্তমান বাসস্থান থেকে, যে বর্তমানে তিনি যেখানে বসবাস করেন সেখান থেকে প্রায় 200 মাইল দূরে হচ্ছে তার গ্রাম। 22 নম্বরে দেখো, দ্য কমন ট্রাভেলস অফ হিউম্যান লাইফ আর, মানব জীবনের সাধারণ সমস্যাগুলো হচ্ছে ম্যারেজ, বিবাহ, মানি, টাকা পয়সা, অ্যান্ড ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, মানব জীবনের বন্ধন সংক্রান্ত। 23 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার চার্জড, ওই জ্যোতিষবিদটা টাকা নিত 3 পয়সে ফর দ্য অ্যান্সার অফ 1 কোশ্চেন, প্রতি প্রশ্নের উত্তরের জন্য 3 পয়সা করে, যে একটা করে প্রশ্নের উত্তর দিত 3 পয়সা করে নিত। খুব ভালো করে তোমরা মনে রাখবে যে প্রতি প্রশ্নের উত্তরের জন্য অ্যাস্ট্রোলজার কত করে চার্জ নিত না, 3 পয়সে। 24 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার নেভার ওপেন্ড হিজ মাউথ, যে জ্যোতিষবিদটা কখনো তার মুখটা খুলতো না, টিল, যতক্ষণ না হিজ কাস্টমার হ্যাড স্পোকেন, খুব ভালো করে মনে রাখবে, ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, যতক্ষণ না তার যে কাস্টমার, ক্রেতা, সে 10 মিনিট ধরে বকবক করে যেত, মানে 10 মিনিট ধরে সে তার নিজের কথা বলার পর তবেই অ্যাস্ট্রোলজারটা তার বিষয়ে মুখ খুলতো। 25 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার প্রেডিক্টেড অ্যাবাউট হিজ কাস্টমার্স ফিউচার, যে অ্যাস্ট্রোলজারটা ভবিষ্যৎবাণী করতো তার কাস্টমারের, যা তার যে খরিদ্দার, তার ভবিষ্যৎ সম্পর্কে, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে তাকিয়ে, মানে হাত দেখে সে তার ভবিষ্যৎটা বলতো। 26 নম্বরে দেখো, দ্য প্ল্যানেট দ্যাট দ্য অ্যাস্ট্রোলজার হেল্ড রেসপন্সিবল ফর হিজ কাস্টমার্স ট্রাভেল, যে অ্যাস্ট্রোলজারটা যে গ্রহটাকে দায়ী করতো তার খরিদ্দারদের সমস্যার জন্য, ওয়াজ স্যাটার্ন, সেটা ছিল শনি গ্রহ, যে বলতো শনি গ্রহের সমস্যা আছে। খুব ভালো করে মনে রাখবে তোমরা এটা। 27 নম্বরে দেখো, আফটার দ্য নাট ভেন্ডার্স ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, ওই চীনাবাদাম বিক্রেতাটি তার আগুন শিখাটা নেওয়ানোর পর, দ্য অনলি সোর্স অফ লাইট ফর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ, যে ওই জ্যোতিষবিদের একমাত্র আলোর উৎস ছিল কি, এ লিটিল স্যাপ্ট অফ গ্রিন লাইট, একটা সবুজ আলোর রেখা। 28 দেখো, প্যারাফার্নেলিয়া মিনস, প্যারাফার্নেলিয়া মানে হলো ইকুইপমেন্টস, যন্ত্রপাতি। 29 নম্বরে দেখো, এ স্ট্রেঞ্জার নেমড গুরু নায়ক, খুব ভালো করে নামটা মনে রাখবে, যে একজন আগন্তুক যার নাম ছিল গুরু নায়ক,
কেম এসেছিল হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু ক্লোজ। এখানে হি বলতে কে অ্যাস্ট্রোলজার, যে যখন অ্যাস্ট্রোলজারটা তার দোকান বন্ধ করতে যাচ্ছিল, ব্যবসা বন্ধ করতে যাচ্ছিল, তখন গুরুনায়ক বলে একজন আগন্তুক ব্যক্তি তার কাছে এসেছিল। 30 নম্বরে দেখো, দ্য স্ট্রেঞ্জার আস্কড দ্য অ্যাস্ট্রোলজার টু টেল হিম। ওই আগন্তুক ব্যক্তিটা অ্যাস্ট্রোলজারকে বলেছিল তাকে বলতে সামথিং ওর্থওয়াইল, কিছুটা মূল্যবান কথা, যে কিছু মূল্যবান কথা বলার জন্য সে অ্যাস্ট্রোলজারকে বলেছিল। 31 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার প্রাইমারিলি ডিমান্ডেড ফ্রম দ্য স্ট্রেঞ্জার। খুব ভালো করে মনে রাখবে, এখানে কিন্তু বেশ কয়েকটা পরপর টাকার ব্যাপার আছে, যে কত টাকা কখন চেয়েছিল, খুব ভালো করে মনে রাখতে হবে। যে প্রথমের দিকে অ্যাস্ট্রোলজারটা ওই আগন্তুক ব্যক্তির কাছ থেকে চেয়েছিল 5 রুপিস, 5 টাকা। ইফ হি গেভ হিম স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, যদি সে তাকে সন্তোষজনক উত্তর দিতে পারে। এইটাও খুব ভালো করে মনে রাখবে, যে কখন 5 টাকা চেয়েছিল, না যদি সে তাকে সন্তোষজনক বা তার মনোমতো উত্তর দিতে পারে। 32 নম্বরে দেখো, দ্য স্ট্রেঞ্জার ফ্লাং, ওই আগন্তুকটা ছুড়ে দিয়েছিল, খুব ভালো করে মনে রাখতে হবে, এক আনা টু দ্য অ্যাস্ট্রোলজার, ওই জ্যোতিষবিদের দিকে। 33 নম্বরে দেখো, দ্য স্ট্রেঞ্জার প্রাইমারিলি এগ্রিড টু গিভ। ওই আগন্তুক ব্যক্তিটা প্রথমের দিকে রাজি হয়েছিল দিতে 8 আনাজ, 8 আনা। 34 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার কট দ্য গ্লিমসেস অফ দ্য স্ট্রেঞ্জার্স ফেস। যে ওই জ্যোতিষবিদটা ওই আগন্তুক ব্যক্তিটার মুখটা দেখেছিল কি করে, বাই দ্য ম্যাচ লাইট, দেশলাইয়ের আলোতে। যখন ওই আগন্তুক ব্যক্তিটা তার চুরুটটা ধরাতে যাচ্ছিল দেশলাইয়ের আলোটা জেলে, সেই আগুনের শিখাতে সে আগন্তুক ব্যক্তির মুখটা দেখতে পেয়েছিল। 35 নম্বরে দেখো, হোয়াইল কনভার্সিং উইথ দ্য অ্যাস্ট্রোলজার, যখন কথা বলছিল ওই অ্যাস্ট্রোলজারটার সাথে, দ্য স্ট্রেঞ্জার নবাগত ব্যক্তিটা, আগন্তুকটা, ওয়াজ শাকিং চুরুট, সে চুরুট খাচ্ছিল। খুব ভালো করে মনে রাখবে, শাকিং চুরুট। 36 নম্বরে দেখো, শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। আমি কি সক্ষম হব আমার বর্তমান খোঁজাখুঁজিতে, নাকি সক্ষম হব না। দ্য স্পিকার ওয়াজ অ্যাকচুয়ালি সার্চিং, বক্তা এখানে প্রকৃতপক্ষে খুঁজছিল। এখানে বক্তা কে ছিল, না গুরুনায়ক, দ্য স্ট্রেঞ্জার। কাকে খুঁজছিল দেখো, ফর দ্য পারসন স্পোকেন টু, যে ব্যক্তির সঙ্গে সে কথা বলছে, মানে সে অ্যাকচুয়ালি কিন্তু অ্যাস্ট্রোলজারটাকেই খুঁজছিল। 37 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ফাইনালি ডিমান্ডেড, অ্যাস্ট্রোলজারটা শেষ পর্যন্ত দাবি করেছিল কত দেখো, 1 রুপি। প্রথমে বলেছিল 5 টাকা, আর শেষ পর্যন্ত অ্যাস্ট্রোলজারটা দাবি করেছিল 1 টাকা। 38 নম্বরে দেখো, ইন হিজ পাস্ট, অতীতে, দ্য স্ট্রেঞ্জার ওয়াজ উন্ডেড উইথ এ নাইফ। ওই নবাগত ব্যক্তিটা, আগন্তুকটা মানে গুরুনায়ক, সে আহত হয়েছিল ছুরির আঘাতে। খুব ভালো করে মনে রাখবে, উইথ এ নাইফ। 39 নম্বরে দেখো, দ্য স্ট্রেঞ্জার শোড দ্য স্কার। ওই আগন্তুক ব্যক্তিটা তার ক্ষতটা দেখিয়েছিল, যে ক্ষতটা কোথায় ছিল, যেখানেতে তাকে ছুরিদাঘাত করা হয়েছিল, না অন হিজ চেস্ট, তার বুকে, যে গুরুনায়কের বুকে ছিল আঘাতের দাগ। 40 নম্বরে দেখো, আফটার স্ট্যাবিং দ্য স্ট্রেঞ্জার, ওই নবাগত ব্যক্তিটাকে বা আগন্তুকটাকে ছুরিতে আঘাত করার পর, ওয়াজ পুশড ইনটু এ ওয়েল, ফেলে দেওয়া হয়েছিল একটা কুয়ার মধ্যে, নিয়ার এ ফিল্ড, জমির পাশে। খুব ভালো করে মনে রাখবে, এ ওয়েল নিয়ার এ ফিল্ড। 41 নম্বরে দেখো, দ্য স্ট্রেঞ্জার অবলিক গুরুনায়ক ওয়াজ সেভড বাই, দুটোই পড়তে পারে, যে স্ট্রেঞ্জারকে, যে ওই আগন্তুক ব্যক্তিটাকে বা গুরুনায়ককে রক্ষা করা ছিল কার দ্বারা, বাই পাশার বাই, একজন পথিক, যে ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, যেতে যেতে সে দেখতে পেয়েছিল এবং রক্ষা করেছিল। 42 নম্বরে দেখো, অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের মতে, দ্য স্ট্রেঞ্জার্স এনিমি ডায়েড। ওই স্ট্রেঞ্জারটার মানে গুরুনায়কের শত্রু মারা গিয়েছিল। দেখো, যদিও এটা সত্য নয়, তবুও অ্যাস্ট্রোলজারটা বলেছিল। খুব ভালো করে মনে রাখবে, 4 মান্থস এগো, 4 মাস আগে। এটা একটা প্রশ্ন পড়তে পারে। আবার কিভাবে মারা গিয়েছিল দেখো, ক্রাস্ট আন্ডার এ লরি, একটা লরির নিচে চাপা পড়ে। দুটো কিন্তু প্রশ্ন পড়তে পারে, যে কিভাবে মারা গিয়েছিল বলেছিল, না ক্রাস্ট আন্ডার এ লরি, আর কতদিন আগে, না 4 মান্থস এগো। 43 নম্বরে দেখো, অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের মতে, দ্য স্ট্রেঞ্জার উড গেট অ্যাট হিজ এনিমি ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। যে ওই আগন্তুক ব্যক্তিটা তার শত্রুর সঙ্গে দেখা পাবে পরের জগতে, মানে লাইফ আফটার ডেথ, মৃত্যু পরবর্তী জীবনে, বা ওয়ার্ল্ড আফটার ডেথ, মৃত্যুর পরের জগতে। 44 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড দ্য স্ট্রেঞ্জার। অ্যাস্ট্রোলজারটা উপদেশ দিয়েছিল ওই আগন্তুকটাকে, টু রিটার্ন টু হিজ ওন ভিলেজ। খুব ভালো করে মনে রাখবে, তার নিজের গ্রামে ফেরত যেতে, যে তুমি তোমার নিজের গ্রামে ফেরত যাও, বলেছিল অ্যাস্ট্রোলজারটা গুরুনায়ককে। 45 নম্বরে দেখো, অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের মতে, দ্য স্ট্রেঞ্জার্স এনিমি ডায়েড। ওই আগন্তুকটার শত্রু মারা গিয়েছিল ইন এ ফার অফ টাউন, বহুদূরের এক শহরে। খুব ভালো করে মনে রাখবে, কোথায় মারা গিয়েছিল, না ফার অফ টাউন, বহুদূরের শহরেতে।
46 নম্বরে দেখো, দ্য স্ট্রেঞ্জার্স ভিলেজ ওয়াজ, ওই আগন্তুক ব্যক্তিটার গ্রামটা ছিল 2 days জার্নি, খুব ভালো করে মনে রাখতে হবে, 2 দিনের যাত্রাপথ, ফ্রম দ্য টাউন, সেই শহর থেকে, টুয়ার্ডস নর্থ, উত্তর দিক বরাবর, যে উত্তর দিক বরাবর 2 দিনের যাত্রাপথ ছিল ওই নবাগত বা আগন্তুক ব্যক্তিটার বাড়িটা, সেই শহর থেকে যে শহরে সে অ্যাস্ট্রোলজারের সঙ্গে মুখোমুখি হয়েছিল। 47 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার হেল্ড আউট টু দ্য স্ট্রেঞ্জার, যে ওই অ্যাস্ট্রোলজারটা বাড়িয়ে দিয়েছিল স্ট্রেঞ্জারকে এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস, এক চিমটা পবিত্র ছায়াভস্য, খুব ভালো করে মনে রাখবে যে স্যাক্রেড অ্যাস দিয়েছিল, অ্যান্ড আক্স টু রাব অন ইজ ফোরহেড, এবং বলেছিল সেগুলো ঘষে নিতে তার কপালেতে। কোথায় পরীক্ষায় পড়েও কোথায় ঘষে নিতে বলেছিল না, ফোরহেড, কপালে। 48 নম্বরে দেখো, অ্যাট দ্য এন্ড, অবশেষে, দ্য স্ট্রেঞ্জার অফার্ড অ্যাস্ট্রোলজার, যে ওই স্ট্রেঞ্জারটা নবাগত ব্যক্তিটা বা আগন্তুকটা অ্যাস্ট্রোলজারকে দিয়েছিল এ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো কয়েন, দেখো না গুনেই কিন্তু দিয়েছিল, এক মুঠো কয়েন দিয়েছিল। 49 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম নিয়ারলি, অ্যাস্ট্রোলজারটা বাড়িতে পৌঁছেছিল প্রায় অ্যাট মিডনাইট, মধ্যরাতে, খুব ভালো করে মনে রাখবে। হোয়াইল হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, যখন তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল, এটাও প্রশ্ন পড়ে যে কে অপেক্ষা করছিল অ্যাস্ট্রোলজারের জন্য, না হিজ ওয়াইফ, তার স্ত্রী। আমরা আর একটা জিনিস মনে রাখতে হবে, এই গল্পে কিন্তু 3টে ক্যারেক্টার ছিল, একটা হচ্ছে অ্যাস্ট্রোলজার, একটা হচ্ছে গুরুনায়ক, আর একটা হচ্ছে অ্যাস্ট্রোলজারের স্ত্রী। 50 নম্বরে দেখো, দ্য অ্যামাউন্ট অফ মানি কাউন্টেড বাই অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, যে পরিমাণ টাকাটা ওই জ্যোতিষবিদের স্ত্রী কাউন্ট করেছিল, গুনেছিল, ওয়াজ, খুব ভালো করে, 12.5 আনাস, 12.5 আনা। তাহলে প্রমিস করেছিল কিন্তু 1 টাকা দেবে বলে, মানে 16 আনা, কিন্তু যখন এক মুঠো তাকে কয়েন দিয়ে গেল, যখন অ্যাস্ট্রোলজারের বউ বাড়িতে সেগুলো গুনলো, দেখলো সাথে আছে 12.5 আনা। 51 নম্বরে দেখো, কাউন্টিং দ্য মানি, টাকাটা গোনার পর, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ, অ্যাস্ট্রোলজারের স্ত্রী ওভারজয়েড অ্যান্ড কন্টেন্টেড, খুবই আনন্দ পেয়েছিল এবং পরিতৃপ্ত হয়েছিল। 52 নম্বরে দেখো, অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ইন্টেন্ড টু বাই, অ্যাস্ট্রোলজারের স্ত্রী চেয়েছিল কিনতে জ্যাগারি অ্যান্ড কোকোনাট, গুড় এবং নারকেল। পরীক্ষায় প্রশ্ন পড়ে কি কিনতে চেয়েছিল, জ্যাগারি অ্যান্ড কোকোনাট। এবার কেন কিনতে চেয়েছিল দেখো, অ্যাজ আর চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর ফিউ ডেজ, যেহেতু তার বাচ্চা কয়েকদিন ধরে মিষ্টি খাবার কথা বলছিল, যে অ্যাস্ট্রোলজারের স্ত্রী তাই জ্যাগারি এবং কোকোনাট, গুড় এবং নারকেল কিনতে চেয়েছিল বাড়িতে তার বাচ্চাকে মিষ্টি বানিয়ে দেওয়ার জন্য। 53 নম্বরে দেখো, আফটার ডিনার, রাতের খাবার শেষ করার পর, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট অন দ্য পায়ল, খুব ভালো করে মনে রাখবে, অ্যাস্ট্রোলজার বসেছিল একটা বেঞ্চের উপর, পায়ল মানে বেঞ্চ টাইপের একটা বসার জায়গা। 54 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার কনফেসড দ্য ট্রুথ টু হিজ ওয়াইফ, যে অ্যাস্ট্রোলজারটা সত্যটা স্বীকার করেছিল তার স্ত্রীকে। 55 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড কমফোর্টেবল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, যে অ্যাস্ট্রোলজারটা স্বস্তি অনুভব করেছিল গল্পের শেষে, কারণটা কি, অ্যাজ, যেহেতু গুরুনায়ক ওয়াজ অ্যালিভ, গুরুনায়ক বেঁচে ছিল, কারণ অ্যাস্ট্রোলজার ভেবেছিল নিশ্চয়ই গুরুনায়ক মারা গেছে, তাই যখন সে জানতে পারলো বা দেখতে পেলো গুরুনায়ক বেঁচে আছে, তখন সে একটু কমফোর্টেবল, একটু স্বস্তি অনুভব করেছিল। 56 নম্বরে দেখো, ইউ ট্রাইড টু কিল, এই লাইনটা দিয়ে বলা থাকবে বক্তাকে, দেখো, দ্য স্পিকার ইজ অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, যে বক্তা হলো অ্যাস্ট্রোলজারের স্ত্রী, যে তুমি তাকে খুন করতে চেয়েছিলে। 57 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার কম্পেল টু হাইড হিজ আইডেন্টিটি, অ্যাস্ট্রোলজারটা বাধ্য হয়েছিল তার পরিচয়টাকে গোপন করতে, লুকাতে, অ্যাজ হি নিউ দ্যাট, যেহেতু সে জানতো যে হি হ্যাড কিল্ড সামওয়ান, সে একজনকে খুন করেছে, যে সে একজন খুনি, সেই জন্য সে তার আসল পরিচয়টাকে গোপন করতে চেয়েছিল বা লুকাতে চেয়েছিল। 58 নম্বরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড সারপেন্ড হিজ পারসেপশন অফ ম্যানকাইন্ডস ট্রাভেল, যে এই অ্যাস্ট্রোলজারটা মানুষের সমস্যা সম্পর্কে তার অনুভূতিটাকে তীক্ষ্ণ করেছিল কিভাবে, বাই লং প্র্যাকটিস, দীর্ঘ অভ্যাসের দ্বারা, যে দিন দিন অভ্যাসের ফলে তার অনুভূতি শক্তিটা অনেক বেশি ধারালো বা তীক্ষ্ণ হয়ে উঠছিল। আর লাস্ট দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ফরবেড দ্য স্ট্রেঞ্জার, অ্যাস্ট্রোলজারটা জ্যোতিষবিদটা বারণ করেছিল ওই আগন্তুককে নেভার টু ট্রাভেল সাউথওয়ার্ডস, যেন সে আর কোনোদিনও দক্ষিণ দিক বরাবর ভ্রমণ না করে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারেতে আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্প থেকে পরীক্ষার জন্য যে সকল এমসিকিউগুলো তোমাদেরকে ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি
অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পের প্রতিটি লাইনে বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি, তার ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আর আমি একটা কথা বলে নিই, তোমরা এই এমসিকিউগুলো পড়তে শুরু করার আগে বা পড়ার আগে খুব ভালো করে টেক্সটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। যদি টেক্সট তোমাদের ভালো না মনে থাকে কাহিনীগুলো বা ইম্পর্টেন্ট লাইনগুলো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে এমসিকিউর অ্যান্সার করতে পারবে না। তাই সব থেকে প্রথমে আমাদেরকে টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে, তারপরে আমরা এমসিকিউগুলো প্রস্তুত করব। আর পরের ভিডিওতে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্প থেকে যে সকল গ্রামারগুলো আমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। ধন্যবাদ, ভালো থেকো সবাই।